স্বাস্থ্যই সকল সুখের মূল। সকল সুখের মূল এই স্বাস্থ্যকে সঠিকভাবে পরিচর্যা করবার জন্য প্রয়োজন পুষ্টি বিষয়ক সচেতনতা। এসএমসি আয়োজিত স্বাস্থ্য এবং পুষ্টি বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান পুষ্টি আলাপে আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজ আমাদের সঙ্গে আছেন কাজী AKM মহিউল ইসলাম, সাবেক মহাপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, এবং আমাদের সঙ্গে আরও আছেন তসলিম উদ্দিন খান, ব্যবস্থাপনা পরিচালক এবং CEO এসএমসি। আপনাদের দুজনকেই আমাদের এই আয়োজনে আসবার জন্য এবং সময় দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আশা করছি যে আপনাদের কাছ থেকে আমরা সকলেই, আমাদের দর্শকরা, ঋদ্ধ হব। স্যার, প্রথমে আপনার কাছে জানতে চাইছি যে পৃথিবীতে 18 থেকে 19 বছর বয়সী কিশোরীদের ভেতরে গর্ভকালীন এবং প্রসবজনিত জটিলতায় মৃত্যুর হার অনেক বেশি, এবং একইভাবে বাংলাদেশেও প্রায় 3700 নারী মৃত্যুবরণ করছে। বিষয়টা অত্যন্ত দুঃখজনক। আপনি যদি এ বিষয়ে একটু বলতেন যে কেন হচ্ছে। আমি প্রথমে একটা সুখবর দিয়ে শুরু করতে চাই। সেটা হলো যে অতি সম্প্রতি আমাদের যে ভাইটাল স্ট্যাটিস্টিক্যাল সার্ভে হয়েছে, সেখানে দেখা গেছে যে আমাদের মাতৃমৃত্যুর হার কমেছে। এখন মানে প্রতি লক্ষ জীবিত জন্মে মাতৃমৃত্যুর হার 136। এটা গত বছর ছিল 153 এবং তার আগের বছর ছিল 168। অর্থাৎ মাতৃমৃত্যুর হার কমেছে, যদিও বা যে পরিসংখ্যান শুরুতে আপনি বলেছিলেন যে ওটি হচ্ছে গর্ভকালীন এবং গর্ভজনিত নানান জটিলতার কারণে এই মৃত্যুটা হচ্ছে। তো এ বিষয়ে বলতে গেলে আমাকে প্রথমেই বলতে হয় যে আমাদের দেশে কিশোরীদের বিবাহের সংখ্যা অনেক, এবং আমাদের চাইল্ড ম্যারেজ, যেটা বাল্যবিবাহ, এটা কিন্তু ভয়াবহ আকার ধারণ করছে এবং অনেক দিন ধরেই এটা নিয়ে আমরা আলোচনাও করছি। যদিও বাল্যবিবাহর কুফল সম্বন্ধে এবং বাল্যবিবাহ নিরোধের জন্য সুনির্দিষ্ট আইন আছে, এটাকে বাস্তবায়ন করার জন্য নানান রকম কমিটি আছে, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে। তারপরেও সামাজিক নানান নিয়মের কারণে এবং অনেক ক্ষেত্রে পুরুষতান্ত্রিক ডমিনেন্সের কারণে দেখা যায় যে আমাদের মেয়েদেরকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়ার একটা টেন্ডেন্সি আছে। যদিও বাল্য বিবাহ নিরোধ সংক্রান্ত কমিটিগুলো কাজ করছে, তারা সংবাদ পেলে দৌড়ে যাচ্ছে একটা বিয়েকে থামানোর জন্য, তারপরেও দেখা যায় যে বিয়েগুলো আপাতত থামানো হয় সেগুলো একটা পজ দিয়ে কিছুদিন পর আবার তাদের বিয়ে হয়ে যাচ্ছে। হয়তো ওই জায়গা না, তার মামার বাড়ি চলে যাচ্ছে, তার ফুপুর বাড়ি চলে যাচ্ছে, ওইখানে গিয়ে ছোটোখাটো অনুষ্ঠান করে বিয়ে দিয়ে দিচ্ছে। তো এখানে বাবা মার ভূমিকা এবং পরিবারের যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং পাশাপাশি যারা জনপ্রতিনিধি রয়েছেন তাদেরও ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। আর একটা হচ্ছে যে অল্প বয়সে বিয়ে হওয়ার কারণে এবং তাদের প্রতি যথেষ্ট অ্যাটেনশন না দেওয়ার কারণে তারা কতগুলো পর্যায়, কতগুলো ধাপ শেষ করতে পারে না। যেমন বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী অন্তত ডেলিভারির আগে কমপক্ষে 4 বার অ্যান্টিনেটাল কেয়ারে যেতে হয়, 4 বার চেক আপে যেতে হয় কমপক্ষে। সর্বশেষ যে সার্ভে হয়েছে, স্ট্যাটিস্টিক্যাল সার্ভে হয়েছে BBS-এর, সেখানে দেখাচ্ছে যে 39% গর্ভবতী মায়েরা অ্যান্টিনেটাল কেয়ার নিচ্ছেন। তাহলে আর 61%-এর কী খবর? তারা কোথায়? তারা কি যথাযোগ্য সাজেশন পাচ্ছে, অ্যাডভাইস পাচ্ছে ফ্রম দি ডক্টরস অর যারা ম্যাটারনাল বা এই বিষয়ের সঙ্গে সম্পৃক্ত, তাদের কাছ থেকে কি কোনো এক্সপার্ট ওপিনিয়ন পাচ্ছে? এবং প্রত্যেকটা প্রেগনেন্সি তো ইউনিক। একই ব্যক্তি আগের বারের যে কন্ডিশন ছিল তার পরের প্রেগনেন্সির সময় ডিফারেন্ট কেস হতে পারে। সুতরাং এই যে 60%, এই 61% আমাদের হিসাবের বাইরে, তাদের ফেট কি হচ্ছে? এই জন্য এই যে মাতৃমৃত্যুর হার, তারা তো জানছে না যে তারা কোন বিপদ নিয়ে ঘোরাফেরা করছে, কোন সমস্যা নিয়ে, এবং এটা কি করে তাকে সমাধান করতে হবে।
সারা বাংলাদেশে নানান জায়গায় ইউনিয়ন থেকে শুরু করে একদম টারশিয়ারি লেভেল পর্যন্ত সব জায়গায় আমাদের প্রতিষ্ঠান আছে। এই সমস্ত জায়গায় গিয়ে ধর্ণা দিতে হবে, তাদের কাছে বলতে হবে যে আমার এই সমস্যা আমি কী করব। অনেক সময় পরিবারের পক্ষ থেকে কিন্তু উদাসীনতা থাকে, কিছুটা অবহেলা থাকে, এত দূর যাব, ভ্যান ভাড়া করতে হবে, কারণ বাংলাদেশের সব জায়গায় তো আর খুব ইজি মুভমেন্ট না, অনেকখানে হাঁটুরিচ এরিয়া। সুতরাং ওইখানে তাদের মধ্যে এক ধরনের সেন্স অফ রেসপন্সিবিলিটি ক্রিয়েট করতে হবে যে যিনি একজন মা, যিনি একজন সন্তান প্রসব করতে যাচ্ছেন, একটা নতুন জীবন আনতে যাচ্ছেন, সেই জীবন আনতে গিয়ে তার জীবনটা যেন হারিয়ে না যায়, এটাই আমাদের মানে অনুধাবন করতে হবে। অবশ্যই স্যার, আমরা আপনার কাছে আবারও আসব। স্যার, আপনার কাছে জানতে চাইছি স্যারের কথার ধারাবাহিকতায় যে এই যে সেন্স অফ রেসপন্সিবিলিটিটা বাল্যবিয়ে রোধে এবং কিশোরী বয়সে গর্ভধারণ রোধে কিভাবে এটাকে ক্রিয়েট করা যায়? দেখেন, কিশোরী বয়সে বাংলাদেশের সিচুয়েশনটা এরকম যে 100টা কিশোরীর মধ্যে 18 ইয়ার্সে তাদের 50টা মেয়ের, 50টা কিশোরী মেয়ের বিয়ে হয়ে যায়। আমাদের আইন আছে যে বাল্যবিয়ে হতে পারবে না, এটা দণ্ডনীয় অপরাধ, কিন্তু এর মধ্যেও রিয়েলিটি হলো অর্ধেক কিশোরীর বিয়ে হয়ে যায়। এবং বিয়ে হওয়ার পরে যেটা হয় তার মধ্যে 24%-এর মতো ওই কিশোরী থাকা অবস্থায় প্রেগনেন্ট হয়। ওই কিশোরীর যে সন্তান, অনাগত সন্তান আসছে, সেও ম্যালনারিশ হয়। এবং এই ম্যালনারিশ সন্তান যখন জন্মগ্রহণ করে তখন দেখা যায় যে মোস্ট অফ দ্য কেসেসে আন্ডারওয়েট হয়। বাংলাদেশে 80% লাইভ বার্থ যে শিশু জন্মগ্রহণ করে তার মধ্যে 18টি শিশু আন্ডারওয়েট হয়, অর্থাৎ তাদের যে 2.5 কেজি ওজন তার থেকে কম হয়। এবং সারা জীবন সে তার কনসিকুয়েন্স বয়ে বেড়ায়, এইভাবে যদি আন্ডারওয়েট হয়, ম্যালনারিশ হয়, সেটা থেকে যায়। তো সেইটা একটা দিক আছে। এই জন্য কিশোরীদের যে নিউট্রিশন, প্রপার নিউট্রিশন পেতে হবে এবং অপেক্ষা করতে হবে। তার যখন অ্যাপ্রোপ্রিয়েট বয়স হবে তখন বিয়ে করতে হবে, এবং বিয়ের পরে যখন প্রেগনেন্ট হবে তখনও একটা বয়সসীমা নির্ধারণ করে দেওয়া আছে। 20 বছরের আগে সন্তান ধারণ করা যাবে না। দেখেন, আমি কেন বলতেছি 20 বছরের আগে সন্তান ধারণ করা যাবে না। যদি 20 বছরের আগে সন্তান ধারণ করে, সন্তান নেয়, তাহলে সেখানে মাতৃমৃত্যু অন্য বয়স সীমায় যে মাতৃমৃত্যু হয় তার থেকে দ্বিগুণ। অর্থাৎ সেখানে শিশু মৃত্যুও বেশি হবে, মাতৃমৃত্যুও বেশি হবে, কারণ সে ফিজিক্যালি এবং মেন্টালি প্রিপেয়ার্ড না একটা সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে। তো এই রকম অনেক সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলো যদি থেকে পরিত্রাণ পেতে চাই, তাহলে এই কিশোরী বয়সের বিয়ে সেটাকে আমাদের প্রতিরোধ করতে হবে যাতে কোনো কিশোরীর বিয়ে না হয়, এবং বিয়ে হয়ে গেলে অ্যাটলিস্ট 20 ইয়ার্সের আগে সে যাতে সন্তান জন্ম না দেয় সেই দিকে দৃষ্টি দিতে হবে। অনেক ধন্যবাদ স্যার। স্যার, আপনার কাছে একটু জানতে চাইছি যে আমাদের গোড়াতেই যে সমস্যাটা, যে বাল্য বিয়ে, সেটা আসলে আমরা চেষ্টা করছি কিন্তু প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না এখন পর্যন্ত। সেক্ষেত্রে মাতৃমৃত্যুটা ঘটছেই সঙ্গত কারণেই, কিন্তু এবং সেটার সাথে অপুষ্টির বিষয়টা জড়িত, এবং কিশোরীরা রক্ত স্বল্পতায় ভুগছে। এক্ষেত্রে পুষ্টিজনিত প্রতিকারটা কিভাবে নিশ্চিত করা সম্ভব? আপনি আর একটা গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করলেন। পুষ্টির বিষয়টা এমন যে আমাদের যখন গায়ে জ্বর আসে আমরা থার্মোমিটার দিয়ে মাপি যে আমার গায়ে জ্বর, কিন্তু পুষ্টিহীনতা ধীরে ধীরে এমনভাবে দুর্বল করতে থাকে যে ওই থার্মোমিটার দিয়ে কিন্তু তখন মেজার করা যায় না যে এটা কতখানি পুষ্টি কমেছে, ধীরে ধীরে শরীরটাকে শেষ করে ফেলে। আমাদের কিশোর কিশোরীদের মধ্যে এবং আন্ডার 5-এর মধ্যে আইডেন্টিফাইড হয়েছে তাদের আয়রন ডিফিসিয়েন্সি আছে, তাদের ভিটামিন ডি ডিফিসিয়েন্সি আছে, এবং ভিটামিন এ ডিফিসিয়েন্সি আছে। এবং এটা আমি মনে রাখার জন্য এভাবে মনে রেখেছি যে আন্ডার 5-এ আয়রনের ডিফিসিয়েন্সি 13%, ভিটামিন ডি ডিফিসিয়েন্সি তার দ্বিগুণ 26%, এবং ভিটামিন এ ডিফিসিয়েন্সি তার দ্বিগুণ 52%। তাহলে কি দাঁড়াচ্ছে? আমার আন্ডার 5-এর 52% শিশু ভিটামিন এর অভাবে আছে, 26% ডির অভাবে আছে,
13% আয়রনের অভাবে আছে। এরা যখন এই অভাবগ্রস্ত হয়ে, ভিটামিন অভাবগ্রস্ত হয়ে বড় হচ্ছে, আমি তো তার কাছ থেকে সুন্দর, সুবল, সুঠাম কিছু আশা করতে পারি না। গার্জিয়ান লেভেলকে বোঝাতে হবে। আমি যদি গার্জিয়ানকে শুধু বলি যে তোমার বাচ্চার তো এরকম 26% ডি ডিফিসিয়েন্সি আছে, এটা দিয়ে সে কী করবে? তাকে এটার কনসিকুয়েন্সটা বোঝাতে হবে যে ভিটামিন এর যার অভাব আছে সে কিন্তু রাত কানা হবে, অল্প আলোতেই কিন্তু সে কিছু দেখতে পাবে না, বিকাল সন্ধ্যা হলেই সে অন্ধের মতো করতে থাকবে। তুমি কি এটা চাও? সে বলবে না, আমি চাই না। কি করতে হবে? কি করতে হবে? ভিটামিন এ যুক্ত খাবার, শাক, সবজি, ফল, মূল, রঙিন ফল, এই মানে তার হাতের কাছে যে জিনিসগুলো আছে সেই এক্সাম্পলগুলো তাকে দিতে হবে, যে তার নাগালের বাইরের কোনো খাদ্যের নাম বললে হবে না। একইভাবে ভিটামিন ডির ক্ষেত্রে হয়তো বা সে একটা ডিম খেলো, বা গায়ে তেল মেখে বাচ্চাদেরকে আমরা গ্রামে রোদে রাখতে দেখেছি, দ্যাট ইজ অলসো অ্যানাদার সোর্স অফ ভিটামিন ডি। সো এইরকম কিছু লাক্সই সাজেশন। আয়রন ডিফিসিয়েন্সি, আয়রন অ্যানিমিয়া, তো আয়রন ওয়ান অফ দি মেইন কজেস। অথচ আমাদের আশেপাশে কত খাবার আছে যেগুলো আয়রন রিচ। সেটা হতে পারে দামি খাবারের যদি বলেন লিভার, বা অন্যদিকে ক্যাবেজ বা ব্রোকলি, বা এরকম প্রচুর গাঢ় রঙের ডার্ক কালার যে সমস্ত সবজি। সো এগুলো গ্রামে তো অ্যাভেলেবল আছে, কিন্তু তাকে লিঙ্ক করিয়ে দেওয়া। WHO একটা রিপোর্ট পড়ছিলাম, সেখানে লেখা যে শরীরে যদি ভিটামিন ডিফিসিয়েন্সি থাকে, যতটুকু ভিটামিনই সে পায় ওটা দিয়ে সে রোগ প্রতিরোধের দিকে খরচ করতে থাকে, যার ফলে তার মাসল ডেভেলপ হয় না। তাহলে পরে তার শরীর যদি না বাড়ে তো সে তো বড় হবে না, কাজ করতে পারবে না, টায়ার্ড ফিল করবে। সুতরাং এই ভিটামিনের স্বল্পতা, তার খারাপ দিকটা কি, এবং এখান থেকে উত্তরণের সহজ উপায় কি, এই জিনিসগুলো নিয়ে বারবার আলোচনা করা দরকার বাবা মায়ের সঙ্গে, সন্তানের সঙ্গে। এই আলোচনাটা হতে পারে নানান জায়গায়। এটা হতে পারে বিভিন্ন উঠান বৈঠকে, যেখানে হেলথ ফ্যামিলি প্ল্যানিং তারা নিয়মিত উঠান বৈঠক করে, এবং এই ধরনের কার্যক্রম আছে, চলছে। একইভাবে স্কুলেও কিন্তু এরকম প্রোগ্রাম করা যেতে পারে। স্কুলে বাচ্চাদেরকে অল্প কথায় বললে তারা সারা জীবন দেখা যাবে যে তারা এই জিনিসগুলো মনে রাখছে। সাকসেসফুল কমিউনিকেশন, আমি যেটা বলতে চাই, আমি কি সেটা আপনাকে বোঝাতে পেরেছি? দ্যাট ইজ দি মেইন আর্ট। তো আমি যদি ভিটামিন ডিফিসিয়েন্সির ভয়াবহতা সম্বন্ধে হাইলাইট করতে পারি যে এটা কিন্তু হবে তুমি যদি না খাও, তাহলে তাদের মনে এটা গেঁথে যায়, এবং তারা সেখান থেকে কিভাবে পাওয়া যাবে, উত্তরণ কিভাবে হবে, সেই পথ তারা খুঁজতে থাকে। সাকসেসফুল কমিউনিকেশনের জন্য যারা পুষ্টিহীনতায় ভুগছেন তাদের কাছে সহজ করে পৌঁছে দেবার জন্য কি করণীয় আসলে এই বার্তাগুলো? পুষ্টির যে অভাবটা সেটা ভালোভাবে, এটা তো সাধারণত যারা বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন করে তাদের কাজ, তাদের এটা দায়িত্ব যে কিভাবে ইনফরমেশনটা অত্যন্ত সহজভাবে সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়া যায়, এবং যাতে করে ওইটার মধ্যে তারা কল টু অ্যাকশন পায় এবং তারা কার্যক্রমটি করতে পারে। তো এটা করা হচ্ছে। সেখানে চ্যানেল সিলেকশন একটা ইম্পর্ট্যান্ট ইস্যু। কমিউনিকেশন তো বিভিন্ন চ্যানেল আছে, ইন্টারপার্সোনাল কমিউনিকেশন আছে, মাস মিডিয়া আছে, গ্রুপ কমিউনিকেশন আছে। এই সার্বিকভাবে এগুলোকে নির্ধারণ করতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে। আমরা মেসেজটা দিতে চাই যে এই প্রচারণা, এই কার্যক্রমটায় সবাই সম্পৃক্ত হবে। এখানে সরকারি পর্যায়ে সম্পৃক্ত হবে, বেসরকারি পর্যায়ে সম্পৃক্ত হবে বিভিন্ন উন্নয়ন সহযোগী, যাতে করে আমরা সবাই সম্মিলিতভাবে এই যে পুষ্টির অভাব রয়েছে, এই যে বাল্য বিয়ে রয়েছে, ডেফিনেটলি মিডিয়া সেখানে একটা মাস কমিউনিকেশন, আমি আগেই বলেছি, সেখানে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারবে। অর্থাৎ সবাই সম্মিলিতভাবে যদি এই প্রচেষ্টা চালায়, তাহলে এই অ্যাওয়ারনেসটা আরও জোরদার হবে। যে খাবারটি তাদের খেতে হবে, দরকার হলে তাদের যে সাপ্লিমেন্ট খেতে হবে, সেই সাপ্লিমেন্টটা খাওয়ার মানসিকতা তৈরি করতে হবে। এভাবে যদি সম্মিলিতভাবে প্রচেষ্টা
চালানো যায় তাহলে পুষ্টির অবস্থার উন্নয়ন হবে আমি মনে করি। যে কোনো কাজই তো আসলে সাকসেস নির্ভর করে কিন্তু সম্মিলিত প্রচেষ্টা, সবার উদ্যোগেই আসলে সফলতা আসবে, আমরা সেটা প্রত্যাশা রাখছি। স্যার আপনার কাছে আবার আসছি যে খর্বাকৃতি এবং পুষ্টি এই বিষয়টাকে আপনি কিভাবে সম্পর্কিত করবেন? খর্বাকৃতি কিন্তু ইরিভার্সিবল। যদি কেউ স্টান্টেড হয়ে যায় তার কিন্তু বৃদ্ধিটা এক্সট্রিমলি ডিফিকাল্ট। এটা কিন্তু ওজন কমানোর মতো না যে কিছুদিন ডায়েট করলাম, খাওয়া কমিয়ে দিলাম, ওজনটা কমে গেল, ব্যাপারটা এরকম না। সুতরাং খর্বাকৃতি যাতে না হয় এজন্য আমাদের প্রথমে কতগুলো জিনিসের প্রতি মনোযোগ দেওয়া উচিত। মায়ের স্বাস্থ্য, মার একটা বড় ফ্যাক্টর। মা নিজে যদি খর্বাকৃতি হন, তার যদি ইল বা পুয়ার গ্রোথ হয়, তাহলে কিন্তু তার সন্তান এরকমই হবে, খর্বাকৃতি হওয়ার এভরি চান্স আছে। তারপরে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করা হচ্ছে কিনা, সেটা না করা হলেও কিন্তু খর্বাকৃতির চান্স রয়ে গেছে। এবং এটার লং টার্ম কিন্তু ইফেক্ট আছে। লং টার্ম ইফেক্টটা কেমন, যে এমনি প্রাথমিকভাবে তো খর্বাকৃতি, তার শরীর ভালো লাগবে না, তার স্মরণ শক্তি কমে যাবে, স্কুলে যেতে চাইবে না, মনোযোগ পাচ্ছে না কোনো কিছুতে, এই জাতীয় সমস্যা তো আছেই। তারপরে তার একটা অসুস্থতা বা অতি রোগ কাতর, এটা সাসেপ্টেবল বেশি। ইকোনমিক্যালি প্যারেন্টসের উপরে কিন্তু তার একটা প্রেশার থাকে, হসপিটালে নিতে হবে। সুতরাং এই জিনিসগুলো শর্ট টার্ম। আর লং টার্মে যেটা, সেটা হচ্ছে যে তার কিন্তু এজিলিটি, ওয়ার্ক এবিলিটি, কাজ করার ক্ষমতাটা কমে যায়। এবং ওয়ার্ল্ড ব্যাংকের ইন্টারেস্টিং একটা রিপোর্ট পড়েছি, সেটা হচ্ছে যে অ্যাডাল্টের যদি 1% হাইট কম হয়, ওই দেশের ইকোনমিক ডেভেলপমেন্ট 1.4% কম হয়। তার মানে ইকোনমিক্যালি ইন লং রান এটা কিন্তু নেগেটিভলি ইম্প্যাক্ট ফেলে। সুতরাং আবারও সেই এসএমসির এমডি মহোদয় যে বলছিলেন যে সবাইকে নিয়ে কাজ করা, এটা একা কারোর পক্ষে সম্ভব না। এই অ্যাওয়ারনেস, এই যে জ্ঞান বিতরণ করা এবং করণীয় সম্বন্ধে খুব সুনির্দিষ্টভাবে বলা, এই জিনিসগুলো করতে হবে। একা সরকার পারবে না, একা এনজিও পারবে না, এগুলোর সব কম্বিনেশন, প্রাইভেট এন্টিটিস সবাই এগিয়ে আসতে হবে। আপনি নিশ্চয়ই জানেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে তারা প্রতি বছর কিন্তু সারা পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন পারফরমেন্সগুলোকে হাইলাইট করে। বাংলাদেশে জেন্ডার গ্যাপ অনেক কম, এবং সাউথ এশিয়ার মধ্যে বাংলাদেশ কিন্তু ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা এদের চাইতেও কিন্তু ভালো। সাউথ এশিয়ান কান্ট্রির মধ্যে বাংলাদেশ সবচাইতে ভালো অবস্থা আছে জেন্ডার গ্যাপ বিবেচনায়। আমাদের এখানে গ্যাপ কম। আমাদের ধারে কাছে আর কোনো দেশ নেই সাউথ এশিয়াতে। তো আমার দেশ তো সেই রকম দেশ, আমার তো এক্সিলেন্ট পারফরমেন্স দেখানো। অবশ্যই আমরা অনেক বেশি এগিয়ে যাচ্ছি, কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে এখনো অনেক জায়গা আছে যে যৌতুক ছাড়া বিয়ে হচ্ছেই না। সেগুলো আমাদেরকে মোকাবেলা করতে হবে সবাই একত্রিত হয়ে। আপনার কাছে আবার আসবো স্যার, আপনার কাছে একটু জানতে চাইছি যে এসএমসি তো কাজ করছে দীর্ঘদিন ধরে, এবং এই কিশোরীদের স্বাস্থ্য, ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং মাসিক ব্যবস্থাপনা, এই বিষয়টা যদি একটু বলেন। দেখেন, কিশোরীদের এই যে স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং মাসিক ব্যবস্থাপনা, মিনিস্ট্রেশন ম্যানেজমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশে আমরা কিশোরীদের জন্য সাধারণত দুটো বিষয় বলি। একটা হলো হাত ধোয়ার অভ্যাস করতে হবে প্রত্যেকটা কিশোরীর, প্রত্যেকটা মানুষেরই হাত ধোয়ার অভ্যাস, সাবান দিয়ে হাত ধোয়া, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ দেখা গেছে যে এটার সাথে স্বাস্থ্যের, বিশেষ করে পুষ্টির ওতপ্রোত সম্পর্ক রয়েছে। কিন্তু সেইটা একটা, এই হ্যাবিটটা বিশেষ করে আফটার ডেফিকেশন, সেটাকে আরও ইম্পর্টেন্ট। তো এইটার বিভিন্ন প্রবলেম আছে। যেমন আমরা স্কুলের কথা যদি বলি, স্কুলে অনেক ক্ষেত্রে টয়লেটে রানিং ওয়াটার থাকে না, সোপ থাকে না, সাবান থাকে না, সেখানে খুবই প্রবলেম হয়। বিশেষ করে কিশোরী মেয়েদের সেখানে স্কুলের টয়লেটে যদি এরকম স্যানিটারি ন্যাপকিন ডিসপোজের কোনো ব্যবস্থা না থাকে, সেটা কিন্তু আরেকটা প্রবলেম। বাংলাদেশে
যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি সেটা হলো এখন পর্যন্ত 65% মতো কিশোরী তারা স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে, অ্যানাদার 35% কিন্তু এখনও ব্যবহার করে না। তো তারা এই স্যানিটারি ন্যাপকিন ব্যবহার না করে যেটা করে সাধারণত ওই ডার্টি ক্লথস অথবা এই কাপড়টো ধুয়ে এমন জায়গায় রাখে স্যাঁতসেঁতে অবস্থা, আনহাইজিনিক একটা অবস্থা ক্রিয়েট হয় এবং তার ফলে তার সেকেন্ডারি ইনফেকশন হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেড়ে যায়। এই জন্য আমরা বলি প্রত্যেকটা কিশোরী, প্রত্যেকটা যারা উমেন অফ রিপ্রোডাক্টিভ এইজ আছে তাদের সবার স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করা উচিত। তো আমাদের স্যানিটারি ন্যাপকিন যেটা আছে সেটা আমরা কিন্তু অত্যন্ত সুলভ মূল্যে যাতে করে সবার দোরগোড়ায় পৌঁছে দিতে পারি সেই ব্যবস্থায় আমরা করছি এবং প্রচুর বিশেষ করে গ্রাম অঞ্চলে এই কিশোরীদের মধ্যে ইউজের হার অত্যন্ত বেশি আমাদের ব্র্যান্ডেড স্যানিটারি ন্যাপকিন যেটা জয়া আমাদের রয়েছে। আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট এই কিশোরীদের মিনিস্ট্রেশনে ম্যানেজমেন্টে, সেটা হলো গবেষণায় দেখা গেছে 70% কিশোরী তার মিনিস্ট্রেশন অ্যাপ্রোচ করার আগে সে জানতো না যে মিনিস্ট্রেশনটা কী, কীভাবে কী হয়। এটা কিন্তু গবেষণার ফলাফল। তো এই ব্যাপারেও অথচ স্কুলের যে কারিকুলাম আছে সেখানে আছে, তারপরে এই ব্যাপারে এখনো অনেক রাগঢাক করে এটা পড়ানো হয়, এখনো পড়ানো হয়। ওই চ্যাপ্টারটা হয় বলা হয় যে তোমরা বাসায় পড়ে নিও বা বিভিন্ন রকমের এই সমস্যা আছে। এই সমস্যাটা দূর করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা কিশোরীর তার অধিকার, তার জানতে, তার ফিজিওলজিক্যাল কন্ডিশনের যে চেঞ্জ সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এসএমসি এর বিভিন্ন কার্যক্রম কমিউনিটি লেভেলে 112টা উপজেলায় আমাদের যে উঠান বৈঠক, তার মাধ্যমে আমরা এই অ্যাওয়ারনেস ক্রিয়েশন করি, কিশোরীদের এই ধারণা দেই। কিশোরীদের আমাদের যে স্কুল অ্যাডোলেসেন্ট প্রোগ্রাম রয়েছে কিশোরীদের সাথে, প্রোগ্রামে এসব বিষয়ে আলোচনা করি। আরও কিশোরীদের আরও যে বিষয়গুলোকে জানা দরকার, যেটা আমরা বলি হেলদি টাইমিং অ্যান্ড স্পেসিং অফ প্রেগনেন্সি, অর্থাৎ কিশোরীরা কোন সময় তাদের প্রেগনেন্সি হলে ভালো হয়, এটা আগে থেকেই যদি তারা জানে, তাদের প্রিপেয়ারনেস থাকে, তাহলে কিন্তু ভালো। তাদের বিয়ের বয়স কত হলে ভালো, ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত ডিসকাশনগুলো আমরা করি স্কুল অ্যাডোলেসেন্ট প্রোগ্রামের মাধ্যমে। স্যার, আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে আমাদের কাজ চলছে এবং কাজ চলবে। আমরা আশা করছি যে একটা সময়ে হয়তো আমরা পুরোপুরি একটা ইতিবাচক ফলাফল পাবো। তো শেষ প্রশ্নটা আপনাদের দুজনের কাছেই করছি যে আপনি সরকারি পর্যায়ে কাজ করছেন এবং বেসরকারি পর্যায়ে, দুই দিক থেকে নিশ্চয়ই কাজের অভিজ্ঞতা থেকে যদি একটু বলেন যে কিশোরীদের যে সর্বোপরি সমন্বিত পুষ্টি, এমএমএস বা এমএমসির ফুল কেয়ারের প্রয়োজনীয়তাটা। আসলে পুষ্টিহীনতায় যখন কেউ ভুগে তখন তো ইমিডিয়েট একটা রেমেডি দরকার, এবং যদি এমন হয় যে খুব মডারেট স্টেজ আছে বা সহ্যসীমার মধ্যে আছে তাহলে এক ধরনের, আর যদি অ্যাকিউট শর্টেজ হয় তখন দেখা যাবে যে তাকে একটা সাপ্লিমেন্টের বিষয়ে সাপ্লিমেন্ট দিতে হবে। এবং এই সমস্ত বিষয়ে কিন্তু এসএমসি অনেক এগিয়েছে এবং তাদের অনেকগুলো প্রোডাক্ট আছে, এবং এই বিষয়ে আমার মনে হয় তসলিম সাহেব আরও ভালো বলতে পারবেন যে এটা কী করণীয়। তবে আমাদের এই কিশোরীর পুষ্টি এটা শুধু মানে বড় বড় নিউট্রিয়েন্টই না, মাইক্রোনিউট্রিয়েন্টও কিন্তু দরকার, এবং সেটা খুব গুরুত্বের সঙ্গে এটা আমাদেরকে অ্যাডমিনিস্ট্রেট করতে হবে এবং প্রয়োগ করতে হবে। আপনি যদি একটু বলতেন। জি, আপনাকে ধন্যবাদ। যে প্রশ্ন আপনি করেছেন মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট অর্থাৎ এমএমএস, এটা হলো একটা ইউনিম্যাপ ফর্মুলা, অর্থাৎ ইউনাইটেড নেশন এই ফর্মুলাটা ডেভেলপ করেছে এবং সেখানে ইউনিসেফ, WHO এরা এন্ডোর্স করেছে। এটা হলো কি যে আপনার একজন প্রেগনেন্ট মা, আমরা কিন্তু অনেক ডেফিসিয়েন্সি তার থাকে, শুধু আয়রন ফলিক অ্যাসিড না, এর সাথে সাথে তার জিঙ্কের অভাব থাকে, তার ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি থাকে, এ এর ডেফিসিয়েন্সি থাকে, বি অনেক রকমের 4-5 রকমের সেখানে ডেফিসিয়েন্সি। তো এইগুলো দূর করার জন্য একটা সমন্বিত ব্যবস্থা, যেখানে এইটা যদি 160টি ট্যাবলেট একজন প্রেগনেন্ট মা তার প্রেগনেন্সিকালীন সময় আইডেন্টিফিকেশনের পর থেকে যদি সে খায়, তাহলে এই তার
যে এই নিউট্রিশনের অভাব, মাইক্রোনিউট্রিশনের অভাব সেটা থাকবে না। এবং এটার সাথে অ্যাসোসিয়েটেড লট অফ ইমপ্লিকেশন আছে, লট অফ আপনার সমস্যা এটার সাথে অ্যাসোসিয়েটেড। সেই সমস্যাগুলো থেকেও, ফর এক্সাম্পল, তার শিশু যে জন্মগ্রহণ করবে তার আন্ডারওয়েট হওয়ার সম্ভাবনা কম থাকবে, তার স্বাস্থ্য ভালো থাকবে, শিশুর স্বাস্থ্য ভালো থাকবে, মায়ের স্বাস্থ্য ভালো থাকবে। অনেক অনেক এর গুণাবলী আছে। তো সারা বিশ্বে বিভিন্ন জায়গায় এই এই প্রোগ্রামটা, কর্মসূচিটা নেওয়া শুরু হয়েছে। আমরাও একটা চিলড্রেন ইনভেস্টমেন্ট ফাউন্ডেশন নামে একটা প্রতিষ্ঠান আমাদেরকে সহায়তা করেছে। এখন বাংলাদেশ গভর্নমেন্টের এটা প্রোটোকলের মধ্যে নিয়েছে। বাংলাদেশ গভর্নমেন্ট এটাকে নিজেও ইন্ট্রোডিউস করবে এবং এইটাকে আমাদের যে স্ট্র্যাটেজিক প্ল্যান সরকারের, সেখানেও এটা সন্নিবেশিত হয়েছে। এবং এই কার্যক্রমটা আমরা সারা দেশব্যাপী ছড়িয়ে দিতে চাই যে সব প্রেগনেন্ট মা, আমাদের ব্র্যান্ড হলো ফুল কেয়ার, যাতে করে তারা পায়, সমস্ত জায়গায় পাওয়া যায়। এবং এটা আমাদের পার্টনারশিপ রয়েছে ওজিএসবির সাথে, অর্থাৎ গাইনোকোলজিস্ট যারা আছেন তাদের সাথে। তারাও সম্মিলিতভাবে আমাদের সাথে কাজ করছেন যাতে করে এই গর্ভবতী মাদের পুষ্টি সমস্যার সমাধান করতে পারি। এর প্রেক্ষিতে শিশু যে অনাগত শিশু, তারও পুষ্টির সমস্যার সমাধান হবে। অনেক অনেক ধন্যবাদ স্যার। আমরা প্রত্যাশা রাখি যে আপনি যে আশার কথাগুলো বললেন সেগুলো অবশ্যই পূরণ হবে। আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আবারও জানাচ্ছি আমাদের এই আয়োজনে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, কিশোরীদের পুষ্টি এবং স্বাস্থ্য বিষয়ক এসএমসি আয়োজিত আজকের এই আলোচনা অনুষ্ঠানে অনেকগুলো বিষয় উঠে এলো। অসাবধানতা, অজ্ঞানতা, বাল্যবিহে এবং পরিণতি, শিশু মৃত্যু, মাতৃমৃত্যু। আশা করছি আজকের এই আলোচনা আপনাদেরকে সাবধান করবে এবং সচেতন করবে, সেই প্রত্যাশা রইল। ভালো থাকবেন সকলে।